রিয়াজ জয়েন করেছেন? রিয়াজ, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। মঞ্জুরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি আমি। আপনি কোত্থেকে বলছেন? আমি আমি ঢাকা থেকে, বাড্ডা। আচ্ছা, আজকে কি প্রথম কেউ ক্লাসে জয়েন করেছেন? আজকে আপনার প্রথম ক্লাস এমন কেউ হয়েছে? আপনাদের মধ্যে থেকে এমন কেউ কি আছেন যে কিনা টিউটোরিয়ালটা এখনো দেখেননি? টোটালি দেখেননি, অনেস্টলি? স্যার, আমি দেখি নাই। সৌরভ দেবনাথ, শুভ দেবনাথ। সরি, শুভ দেবনাথ। আপনার কি ব্যস্ততা চলছে? স্যার, মোটামুটি একটা প্রাইভেট কোম্পানি জব করি তো, প্লাস টিউশনি, আদার্স নিয়ে একটু ঝামেলা। তবে আশা করি অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করবো এই সপ্তাহের মধ্যে, স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, আর কেউ কি আছেন যে কিনা টোটালি ভিডিওগুলো দেখেননি? কেউ একজন নক করেছিলেন যে উনি কিছু ভিডিও বুঝতেছে না, সম্ভবত শাহাবুদ্দিন খান। জি স্যার। আমি চেষ্টা করবো কালকে দিনে আপনাকে একটা লিংক দিতে, কোথায় কোথায় বোঝেন না সেটা আমি আপনাকে দেখাতে, ইনশাল্লাহ। ওকে স্যার। আর এমন কেউ কি আছেন যে কিনা কমপ্লিট ভিডিওগুলো দেখা শেষ করে ফেলেছেন? স্যার আমি সবগুলোই দেখছি স্যার, কিছু কিছু জায়গা আর কি বুঝতে পারিনি। ভাইয়া, আর আমিও কেউ দেখছি। আছেন? আমি সব দেখি নেই, 95%-এর মতো দেখছি আর কি, হয়তো 2-3টা বাকি আছে।
স্যার মেইনলি একটু সমস্যা, মানে বেশি সমস্যা হচ্ছে ওই যেগুলো থিওরি, ওইগুলো একটু বুঝতে মেইনলি সমস্যা বেশি। থিওরিটা বোঝার দরকার নেই, থিওরিটা বোঝার দরকার নেই, কারণ থিওরির জন্য আমরা একটা পিডিএফ দিব, বা থিওরির আলাদা ক্লাস যখন থাকবে তখন এই বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। এবার ভিডিও থেকে থিওরিটা বুঝতে পারবেন না। জি স্যার, মানে আর তারা ইংলিশ বলে তো মনে করেন খুব দ্রুত, তো এর জন্য ক্যাপচার করতে একটু কষ্ট হয়। হ্যাঁ। এমনিতে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো ওগুলো মোটামুটি বুঝতে পারছি, 3টা না 4টা ক্লাস আর কি বুঝতে পারিনি, অন্যগুলো বুঝতে আচ্ছা, পারছি। যারা টিউটোরিয়াল গুলো দেখেছেন অলমোস্ট 70 to 80%, তাদের কাছে কি মনে হয়েছে আপনি নতুন কিছু শিখেছেন, অথবা কত পার্সেন্ট নতুন শিখেছেন? আম, জি স্যার, অনেকটা নতুন স্যার শিখছি স্যার। অনেকটাই শিখছি স্যার। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে যদি 70% কমপ্লিট, জি দেখেছি, যারা লিস্ট 70 to 80% বুঝতে পারবেন, তাদের জন্য এক্সামটা খুবই ইজি হবে। আর যারা হয়তো 10 to 20% বা 30% বুঝবেন, তাদের জন্য এক্সামটা একটু কঠিন হবে। কিন্তু আহ, যদি সবগুলো ক্লাস ইনশাল্লাহ শেষ করে যান, আশা করছি সবকিছুই সহজ হয়ে যাবে। আর আপনারা যারা A to Z একদম কমপ্লিটলি বুঝতে পেরেছেন, নট থিওরি গুলো, আহ, শুধু প্র্যাকটিক্যাল গুলো, এবং আপনি আপনি শেষ করেছেন, আপনি কনফিডেন্স যে আপনি আহ, বুঝেছেন এবং ইলাস্ট্রেটর এটা কোথায় আছে সেটা আপনি জানেন, যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে কাইন্ডলি আমাকে জানাবেন। আমি আপনাদেরকে আরো একটা টিউটোরিয়াল ইনশাল্লাহ দিব। স্যার সেইটা মানে কবের ভিতরে জানাতে হবে, কালকের ভিতরে? না না, আপনি যখন জানান তখনই আপনাদেরকে আমি টিউটোরিয়ালটা দিব, কিন্তু ওই টিউটোরিয়াল দেওয়ার আগে আপনার সাথে আমি কথা বলবো পার্সোনালি। আচ্ছা, মানে সবগুলো ভিডিও যাতে বুঝতে পারে এরকম কেউ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আরেকটা বিষয় আপনাদের কাছে বিশেষ অনুরোধ করি, আহ, আমার এই রিসোর্স গুলোকে আপনারা পাবলিকলি মানে ছড়িয়ে দিবেন না। অনেক ক্ষেত্রেই আপনারা খুব ভালো করেই জানেন যে 200 টাকায় টিউটোরিয়াল বিক্রি হয়, 300 টাকায় টিউটোরিয়াল বিক্রি হচ্ছে, অনেকগুলো টিউটোরিয়াল, বা আমার কোনো কথাকে কাটে মেটে এটাকে সমালোচনার কাছে নেওয়া, এই কাজগুলো আসলে করবেন না। এই যে টিউটোরিয়ালটা দিয়েছি এটা পেইড টিউটোরিয়াল, এবং আপনি যদি একদম পুরো 1 মাস ট্রাই করেন এটাকে কোনোভাবে ফ্রিতে ডাউনলোড করা যায় কিনা, আপনি পাবেন না। সিরিয়াসলি এটা এই টিউটোরিয়ালটা পেইড টিউটোরিয়াল, এবং আপনাদেরকে আমি নেক্সট যে টিউটোরিয়ালটা দিব ওইটা আরো অনেক বেশি টাকায় কিনা। তো দেখা যায় প্রতিটা টিউটোরিয়াল আপনাদের সাথে দেওয়ার উদ্দেশ্যটা কোথায়? উদ্দেশ্যটা হচ্ছে আপনি যেন খুব দ্রুত শিখতে পারেন, বা আমার ক্লাসগুলোর সাথে যেন খুব সহজে কম্পিটেবল হতে পারেন। সেকেন্ড বিষয় হচ্ছে আমি আপনাকে ট্রাস্ট করছি। এখন আপনি যদি আমার ট্রাস্টটা না রাখেন, এটা একান্তই আপনার বিষয়। এতে কি আমার খুব বেশি ক্ষতি হয়ে যাবে? ক্ষতি হবে না। তবে এতে করে যেটা হবে, আপনার মানসিকতার প্রমাণ হবে যে আপনি আসলে পজিটিভ মাইন্ডেড পার্সন না, বা আপনাকে দিয়ে আসলে আপনাকে বিশ্বাস করাটা আমার ভুল ছিল। যদি খুবই ক্লোজ কেউ হয় যে সে শিখতে চাচ্ছে, হ্যাঁ, বা সে, আপনারা খেয়াল করেছেন ওই টিউটোরিয়ালটা বেসড অন সার্টিফিকেশন, যারা দেখেছেন একটু হলেও দেখেছেন, রাইট স্যার, রাইট স্যার। বেসড অন সার্টিফিকেশন। তো আপনি ইউটিউব বা গুগল করে আপনি খুব বেশি অ্যাডোবি সার্টিফিকেশন নিয়ে তথ্য পাবেন না। আপনি গুগল করেন বা ইউটিউবিং করেন, যেখানে খুব বেশি পাবেন না। আপনি যদি ইউডিমি থেকে কোনো টিউটোরিয়াল ডাউনলোড করতে যান সার্টিফিকেশন, অ্যাডোবি সার্টিফিকেশন রিলেটেড, আপনি একটা টিউটোরিয়ালও পাবেন না যেটা ডিরেক্টলি সার্টিফিকেশন বেসড একটা টিউটোরিয়াল। সো আমাকে এগুলো সংগ্রহ করতে হয়েছে টাকা দিয়ে। এখন আপনাদের কাছে যদি আমি বলতাম যে 50 টাকা বা 100 টাকা, 200 টাকা বা 500 টাকা, 1000 টাকা, তখন হয়তো অনেকেই নিতেন বা অনেকেই নিতেন না। তো যারা টাকা দিয়ে কিনে নিতেন তারা হয়তো ভাবতেন যে আমি তো টাকা দিয়ে কিনছি, তাহলে আমি এটা বিক্রি করবো না কেন, আমি আপনার কথা কেন শুনবো। তো এই কথাটা যেন বলতে না পারেন সেই জন্য আসলে এটা ফ্রিতে দেওয়া, যেন আমি আপনাকে বলতে পারি যে আমি আপনাকে ফ্রিতে দিয়েছি এই অর্থে যে আমি আপনাকে বিশ্বাস করেছি। এখন যদি আপনার বিশ্বাসটা না রাখেন, এটা আমার তো কোনো ফল্ট নেই, সেটা সম্পূর্ণটাই আছে আপনার ব্যর্থতা, কারণ আপনি বিশ্বস্ত হওয়ার মতো কেউ নন। তো আবারও বলছি, প্লিজ টিউটোরিয়াল গুলো মিস ইউজ করবেন না। একান্তই যদি কেউ শিখতে চায়, খুবই ক্লোজ কেউ, যে হ্যাঁ সার্টিফিকেশন চায়,
এবং শিখতে চায় যে কি ধরনের কোশ্চেন হয়, কিভাবে প্রতিটা টপিককে এক্সপ্লেন করা যায়, তখন তার ক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ, এটা তুমি ফলো করতে পারো। কিন্তু আপনি যদি বিক্রি করতে যান, এর চেয়ে লজ্জাজনক আর কিছুই হবে না। এবং নেক্সট টিউটোরিয়ালটা ইটস মোর ইম্পর্টেন্ট, মোর কনফিডেন্সিয়াল। সো ওইটার ক্ষেত্রেও সেম কথাই অ্যাপ্লিকেবল। স্যার আজকে একটা ক্লাস, বিষয় জানার ছিল স্যার। জি শিওর প্লিজ। মানে আমাদের যে টিউটোরিয়ালটা দিয়েছেন স্যার, আপনার ক্লাস তো ওই রিলেটেডই হবে তাই না? টিউটোরিয়ালটার সাথে ক্লাসগুলো রিলেটেড আছে কিনা আপনি টিউটোরিয়ালটা দেখেন, তখন আপনি বুঝতে পারবেন জি স্যার, সহজে। টিউটোরিয়াল তো দেখছি মানে সবগুলাই, মানে হুম তো হুম আপনি হুম। যে ক্লাসগুলো নিবেন আর কি ওই রিলেটেডই তো, তাই তো? আপনি তো লাস্ট ক্লাসগুলো দেখেছেন, 3টা ক্লাস। হ্যাঁ, আমি তো ওই টিউটোরিয়ালে, যে টিউটোরিয়ালটা আপনাকে দিয়েছি ওইটা হচ্ছে টপিক বেসিসড। কোশ্চেন গুলো হওয়ার কোন কোন টপিক থেকে কোশ্চেন গুলো হতে পারে, ওইটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ টপিক বেসিসড। হ্যাঁ। আর নেক্সট যে টিউটোরিয়ালটা দেবো এটা হচ্ছে একেবারেই সিলেবাস বেসিসড। আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আরেকটু ব্যাখ্যা করছি। যেমন আমরা এখন আছি, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা ইউজার ইন্টারফেস এবং গাইডস এন্ড গ্রিডস পর্যন্ত ছিলাম বেসিক আইডিয়া নেওয়ার জন্য। আমাদের ক্লাস আজকে ক্লাস হবে নন প্রিন্টিং ডিজাইন টুলস ইন দ্য ইন্টারফেস টু এইড ডিজাইন আর ওয়ার্ক ফ্লো, আর হবে ইনপুট অ্যাসেট ইনটু প্রজেক্ট, এইখান অবধি। এবং নেক্সট ক্লাসটা হবে ম্যানেজ কালার, সোয়াচেস এন্ড গ্রেডিয়েন্টস, ম্যানেজ ব্রাশ সিম্বল স্টাইল এন্ড প্যাটার্নস। আজকে থেকে ক্লাসগুলো আপনাদের আহ, এখন আর কোনো বেসিক ক্লাস না, এই ক্লাসগুলো ধরতে পারেন ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাস। এবং নেক্সট উইক থেকে আপনারা যে ক্লাসগুলো পাবেন একেবারে এক্সপার্ট লেভেলের ক্লাস, যেখানে আপনার আপনার আফটার এফেক্টস এর, সরি, ইলাস্ট্রেটরের ডিপ এন্ড ডিপেস্ট বিষয়গুলো কি, এবং ইলাস্ট্রেটরটা যেই জন্য তৈরি করা হয়েছে বেসিক্যালি ইলাস্ট্রেশন ড্রয়িং এন্ড ডিজাইন করার জন্য, ওই বিষয়গুলোর উপর আমরা ফোকাস করব। তো ওই বিষয়গুলো এক্সামের সাথে রিলেটেড। আমি যেটা চাচ্ছি যে আপনারা একই সাথে কাজটাও শিখেন এবং সার্টিফিকেশনের জন্য প্রিপেয়ার হন। হয়তো আপনাকে আমি সার্টিফিকেশনের জন্য যদি ক্লাস করাই, 10টা ক্লাস করাই এনাফ। আমি হয়তো টপিক বেসিস ক্লাসটা করিয়ে নিতে পারতাম, 10টা ক্লাস করলে হয়তো আপনি সার্টিফিকেশনের জন্য রেডি হয়ে যেতেন। কিন্তু যেটা যেটা হয় দিন শেষে আমি, আম, আপনি যেটা হয়তো নিজেকে সার্টিফাইড দাবি করবেন, বাট অ্যাকচুয়ালি আপনি কাজটা জানেন না, বাট আপনি প্র্যাকটিস করেননি। তখন ব্যাপারটা কি হয় যে আপনি কাজ পাচ্ছেন, আপনি কাজটা উঠাতে পারছেন না, বা আপনার নিজের মধ্যে একটা গিলটি ফিল কাজ করবে। যেমন আপনি এ প্লাস পেয়েছেন এসএসসি তে, বাট আপনি যদি আমি এ প্লাস পেয়েছি এটার ইংরেজি না বলতে পারেন, তাহলে তো খুব বাজে অবস্থা হয়ে যাবে। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি। জি স্যার। আপনারা আমার নাম ধরে রাখতে পারেন, আমার নাম শরীফ। আচ্ছা, আজকে ক্লাস শুরু করছি। আচ্ছা, ক্লাসের প্রথমে 2টা ধাপে ক্লাসগুলো হচ্ছে, 2টা ধাপে ক্লাস হবে। ক্লাস 10টার মধ্যেই শেষ করবো ইনশাল্লাহ। উম, আর প্রথম ধাপটা হচ্ছে 2.3 এবং দ্বিতীয় ধাপটা হচ্ছে 2.4। 2.3 ধাপটা খুবই সহজ, আমি টাইটেলটা পড়ছি তাহলে বুঝতে সুবিধা হবে। মিনিংটা কি? নন প্রিন্টিং ডিজাইন টুলস মানে এমন কিছু টুল নিয়ে আজকে আমরা কথা বলবো যেটা প্রিন্ট করা যাবে না, এক। আর যেটা কোথায় অবস্থিত, ইন দ্য ইন্টারফেসে নন প্রিন্টিং ডিজাইন টুলস নিয়ে কথা বলবো। আর যেটার উদ্দেশ্য কি, টু এইড, সাহায্য করা, ইন ডিজাইনকে সাহায্য করা বা ওয়ার্ক ফ্লো কে ইনক্রিজ করা। তার মানে এটা সরাসরি ডিজাইনের সাথে সম্পৃক্ত না, বাট ডিজাইনকে হেল্প করবে এরকম ধরনের কিছু কাজ। আর এক্ষেত্রে আমরা কিছু টুলের ব্যবহার শিখবো, ডিজাইন টুলস যেটাকে বলা হচ্ছে। এবং যে টুলগুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো প্রিন্ট করা সম্ভব নয়, বা প্রিন্টিং এর ক্ষেত্রে কোনো প্রয়োজনীয়তা কাজ করবে না। তাহলে আমরা শুরু করছি। তো প্রথম বিষয়টা হচ্ছে নেভিগেট ডকুমেন্টস। নেভিগেট শব্দটার মিনিং হচ্ছে, নেভিগেট, যেটার নাউন ফর্ম হচ্ছে নেভিগেশন। আর রুলার্স, এজ ইউজুয়াল রুলার্স এর যে শব্দ মিনিং। গাইডস এন্ড গ্রিডস, আমরা লাস্ট ক্লাসে গাইডস এন্ড গ্রিডস নিয়ে কিছু বেসিক টপিক বলেছিলাম, এটা ডিপলি আজকে কথা বলবো। আর আউটলাইন ভার্সেস প্রিভিউ, আইসোলেশন মোড, ড্রয়িং মোড, হোপফুলি এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানেন, আমার যেটা বিশ্বাস। কারণ এগুলো খুব বেসিক লেভেলের যারা ইলাস্ট্রেটর ইউজার তারাও ওটা জানে। তবে কিছু কিছু বিষয় হয়তো সেটিংস থাকবে যেটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এইগুলি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। দেন সেকেন্ড টপিকে আমরা যাব, ওপেন এন্ড ইম্পোর্ট ইমেজ, কিভাবে ইমেজ নিয়ে কাজ করতে হয় এবং এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। শুরু করছি। নেভিগেট ডকুমেন্টস। আমি একটা ডিজাইন নিয়েছি যেটা ফ্রি পিক থেকে ডাউনলোড করা, অ্যাজ ইউজুয়াল।
নেভিগেশন বলতে যে জিনিসটা সেটা খুব সিম্পল বিষয়, যে আমরা কোনো কিছুকে ঝুম কিভাবে করব। কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস, জুম ইন বা জুম আউটের জন্য ব্যবহার করা হয়। এবং জুম ইন বা আউটের জন্য আরেকটা টুল আছে যেটাকে বলা হয় জুম টুল, যেটা শর্টকাট হচ্ছে জেড, যেটাকে আপনি জুম করতে পারছেন। এবং যখন আপনি প্লাস করছেন, প্লাস চিহ্ন হচ্ছে যখন সামনের দিকে নিয়ে আসতেছেন এটা প্লাস হচ্ছে, এবং যখন পেছনের দিকে নিচ্ছেন এটা মাইনাস হচ্ছে। বা আপনি অল্ট প্রেস করে প্লাস বা মাইনাস করতে পারছেন। এই জুম ইন বা জুম আউটের সাথে এখানে ভিউ মেনুর একটা মিল আছে। সেটা কি? এখানে একটা বিষয় আছে, প্রিভিউ অন সিপিইউ মোড। প্রিভিউ অন সিপিইউ যদি আমি এখানে ক্লিক করি, দেখাচ্ছে জিপিইউ প্রিভিউ। তার মানে জিপিইউ প্রিভিউ বলে একটা বিষয়, আর সিপিইউ প্রিভিউ বলে আরেকটা বিষয়। তাহলে জিপিইউ কি? গ্রাফিক্স কার্ড বেসড যদি আপনি প্রিভিউ চান তাহলে জিপিইউ, আর সিপিইউ মানে হচ্ছে সিপিইউ। সেটা আপনারা খুব কম্পিউটারের বেসিক নলেজ। এই সিপিইউ এবং জিপিইউর মধ্যে একটা বিশেষত্ব আছে। যদি আমরা প্রিফারেন্সে যাই, এডিট থেকে প্রিফারেন্সে যাই, প্রিফারেন্স থেকে পারফরমেন্সে যাই, এখানে একটা সেটিংস আছে। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা আবারও প্রিফারেন্সে আসবো প্রতিটা বিষয় নিয়ে কথা বলার জন্য। যে প্রিফারেন্সের মধ্যে পারফরমেন্স নামে একটা অপশন আছে, যেটা জুমিং ইন বা জুমিং আউটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে একটা অপশন আছে জিপিইউ পারফরমেন্স। তার মানে জিপিইউ পারফরমেন্সটা বেসিক্যালি কি? যখন আমরা জুম টুলটা ব্যবহার করছি এবং আমি যখন ড্রাগ করে ক্লিক করে যখন ড্রাগ করছি, তখন এটা আমি যেখানে ক্লিক করছি ওই জায়গাটাই জুম হচ্ছে। ওকে, স্পেসিফিক একটা পয়েন্টার। একই সাথে যদি আমি এটাকে অফ করে দিই, প্রিফারেন্সের জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে। কন্ট্রোল কে হচ্ছে প্রিফারেন্সের শর্টকাট। আমরা প্রিফারেন্সে যাই, তাহলে জিপিইউ পারফরমেন্সটাকে যদি অফ করে দিই, তখন আমরা জুম টুলটা যদি ইউজ করি তখন কি ধরনের রিয়েকশন? সরি। এবার যদি আমরা ক্লিক এন্ড ড্রাগ করি তখন কেমন হচ্ছে দেখেন। ক্লিক এন্ড ড্রাগ করছি, তখন এটা অ্যানিমেটেড জুম হচ্ছে না, তখন একটা নির্দিষ্ট এরিয়া দিচ্ছে আপনাকে, নির্দিষ্ট একটা এরিয়া। যেটুকু এরিয়া আপনি সিলেক্ট করবেন এইটুকু এরিয়া জুম হবে। ওকে, আচ্ছা। তাহলে এখানে দেখেন যখন আমরা প্রিফারেন্স থেকে জিপিইউ অ্যানিমেটেড জুমটাকে অফ করে দিলাম, তখন আমাদের ভিউ মেনুতে জিপিইউ বা সিপিইউ কোনোটাই থাকছে না। সো জিপিইউ মোড বা সিপিইউ মোড রিলেটেড উইথ প্রিফারেন্সের অ্যানিমেটেড জুমের সাথে। যদি এই অ্যানিমেটেড জুম অপশনটা এবং জিপিইউ পারফরমেন্সটা অন থাকে, চেক থাকে, তখনই আপনি অ্যানিমেটেড জুমটা ব্যবহার করছেন বা সিপিইউ বা জিপিইউ বা সিপিইউ মোডটা দেখতে পাচ্ছেন। আশা করি এটা নিয়ে এটা আমি শুধু দেখাচ্ছি এটা কোথায় আছে, এগুলোর কাজ আপনারা খুব ভালো করেই জানেন। এবারে আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি, আমরা ধরেন এইটুকু আমরা ঝুম করে এইটুকু একটা ভিউ। এখন এই ভিউটাকে আমরা সেভ করতে পারবো। ভিউটাকে আমরা কথাগুলো মানে হয়তো সিকোয়েন্স থাকবে না, কারণ টপিক গুলো যেহেতু আলাদা আলাদা, সিকোয়েন্স থাকবে না। আমি একটা সিকোয়েন্স থেকে অন্য একটা সিকোয়েন্সে মাইগ্রেট হচ্ছি, এটা আপনারা ইজিলি ক্যাপচার করার চেষ্টা করেন। আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি এখন জুম করার পরে, এই ভিউটা আমরা ধরেন আমার একটু পরে আবার এখানে আসতে হবে, বাট একই সাথে আমি এখানেও কাজ করব, অথবা এটাকে আমি জুম আউট করব। কিন্তু যেই ভিউটা আমি প্রথমে রেখেছিলাম, সিলেক্ট করেছিলাম, এই ভিউটাকে আমি সেভ করে রাখতে চাই। যদি আমরা ভিউ মেনুতে যাই, একটা নিউ ভিউ নামে একটা অপশন আছে। যদি আমরা এখানে ক্লিক করি, যদি কিছু একটা লেখার চেষ্টা করি, নাম দেই এবং ওকে প্রেস করি, এবার যদি আমরা অন্য কোথাও যাই, ধরেন আমরা এবার এখানে কোথাও কিছু একটা কাজ করলাম, অর আমরা এখানে আউটলাইন মোডে গেলাম বা কালার চেঞ্জ করলাম, হোয়াট এভার। কিন্তু আবার আমরা যেভাবে ভিউটাকে রেখেছিলাম ওই ভিউতে যদি আমরা যেতে চাই, তাহলে ভিউ মেনু থেকে যেখানে যে ভিউটা আমরা সেভ করেছিলাম ওটা যদি ক্লিক করি, তাহলে ওই যেভাবে সেভ করেছিলাম এভাবে দেখাচ্ছে। ক্লিয়ার? হ্যালো? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, স্যার ক্লিয়ার। ওকে। আরো কিছু সিম্পল বিষয় হচ্ছে, যেমন আমরা যদি স্পেস বার ক্লিক করি তাহলে এটা মুভ করতে পারছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং কন্ট্রোল। এবার আমরা ভিউ মেনুতে যাচ্ছি, ভিউ মেনুতে আরো কিছু কমপ্লিট ভিউ মেনুটাই হচ্ছে নন প্রিন্টিং ডিজাইন টুলস।
কম নন প্রিন্টিং ডিজিটাল টুলস, যেটা আমাদেরকে কাজের ক্ষেত্রে হেল্প করে। এখানে এমন কিছুই নেই, আমরা প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে এই কথাটা বলেছিলাম, এখানে এমন কিছুই নেই যেটা আপনার ইলাস্ট্রেশন, ডিজাইন বা ড্রয়িং এর ক্ষেত্রে সরাসরি কোনো কাজ লাগে। এই সবগুলো বিষয় হচ্ছে হেল্পিং টু এইড ইউর ওয়ার্ক ফ্লো। এখানে আউটলাইন প্রিভিউ দেখার জন্য কন্ট্রোল ওয়াই। আউটলাইন প্রিভিউ হচ্ছে, যেহেতু আমরা ইলাস্ট্রেটরে পাথ নিয়ে কাজ করি, ইলাস্ট্রেটরের যতগুলো ডিজাইন আমরা করব বা ড্রয়িং, যতগুলো ড্রয়িং এর কাজ করি, খুব মনোযোগ দিয়ে শব্দটা শুনেন, ডিজাইন করি, ড্রয়িং করি বা ইলাস্ট্রেশন করি, যত কিছুই করি আমরা করি পাথ দিয়ে, পাথের মাধ্যমে। যেমন এগুলো সব পাথ। দেখেন আমরা যখন কোনো অবজেক্টকে সিলেক্ট করছি, এখানে কিন্তু এই কর্নারে অপশনটা দেখাচ্ছে এটা কি ধরনের শেপ, পাথ, পাথ, পাথ। কিন্তু এখানে দেখাচ্ছে কম্পাউন্ড পাথ, যেহেতু পাথের মধ্যে থেকে আরেকটা ক্লাসিফিকেশন আছে, কম্পাউন্ড পাথ, পাথ, পাথ। আবার কখনো কখনো দেখা যায় আমরা শেপ নিয়েও কাজ করি, যেটা শেপার টুল বলে। যদি শেপ নিয়েও কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি শেপটাকে সিলেক্ট করি, তাহলে সেই শেপটাই এখানে দেখাচ্ছে। এটা আমরা জানি এস ইউজুয়াল। সো আর এই যেহেতু ইলাস্ট্রেটর কাজ করে পাথ বেসিস, আর যখন আপনি কোনো ইমেজ যেটাকে আমরা জেপিজি ইমেজ বলি বা হোয়াট এভার কোয়ালিটি অর হোয়াট এভার ক্লাসিফিকেশন অফ দিস ইমেজ, যেটা আমরা ক্যামেরা দিয়ে ক্যাপচার করি, ওই ইমেজটা কাজ করে পিক্সেল বেসিসড। মাইন্ড ইট, ইলাস্ট্রেটর ওয়ার্কস উইথ পাথ, এই জন্য এটাকে বলা হয় ভেক্টর। আর যখন আপনি ক্যামেরা দিয়ে কোনো ইমেজ নিয়ে কাজ করছেন, ওই ক্যামেরা ক্যাপচার করছে ইমেজটাকে পিক্সেল বেসিসড। মাইন্ড ইট, পিক্সেল একটা হচ্ছে পিক্সেল বেসিসড যে কাজ, যে অ্যানিমেশন, যেটা দিয়ে পিক্সেল বেসিস কোনো ইমেজ নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা কাজ করব ফটোশপে, যেখানে আলাদা করে আলাদা কিছু রিকোয়ারমেন্ট থাকে, কাজ করার আলাদা ওয়ে আছে। আর ইলাস্ট্রেটর কাজ করছে যেহেতু পাথ দিয়ে, সেজন্য এটার আউটলাইন ভিউটা আমরা দেখতে পাই। যদি কোনো আপনি পিক্সেল সমৃদ্ধ কোনো ইমেজকে যদি আপনারা দেখতে চান ইলাস্ট্রেটরে আউটলাইন ভিউতে, তখন আপনি দেখতে পাবেন না। এটা আমরা আরেকটু পরে ডিপলি যখন কথা বলবো এটা বুঝতে পারবেন। যা থিওরিটিক্যালি বলেছি, প্র্যাকটিক্যালি একটু পরে বুঝতে পারবেন। আবার প্রিন্ট প্রিভিউ, আমি শিওর যে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন। পিক্সেল প্রিভিউ, ট্রিম প্রিভিউ, প্রেজেন্টেশন মোড, এগুলো খুব বেশি এটা কাজের প্রয়োজন হয় না, আপনারা একটু দেখে নিবেন। জুম ইন, জুম আউট, ফিট আর্টবোর্ড, ইন উইন্ডো, কন্ট্রোল জিরো, এই শর্টকাট গুলো খুব ওয়ার্কফ্লোর ক্ষেত্রে খুব প্রয়োজন হয়, কাজের ক্ষেত্রে। অ্যাকচুয়াল সাইজ, কন্ট্রোল ওয়ান। আচ্ছা, এই বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নাই এমন কেউ আছেন? তাহলে আমি একটু ফাস্ট হব, আদারওয়াইজ একটু স্লোতে যাব। হ্যালো? জি স্যার, নাই স্যার, স্যার কিছুটা একটু বলেন এই স্যার। সামান্য অল্প অল্প আছে স্যার, বেশি নেই। হুম, আচ্ছা। আপনারা কি বেসিক ক্লাসগুলো করে, মানে এই প্যান্টানিক আইটির যে বেসিক ভিডিওগুলো সেগুলো দেখে আসেননি? জি স্যার। জি স্যার, দেখছি স্যার। তাহলে ওখানে এই বিষয়গুলো ছিল না? ছিল স্যার, এটা আচ্ছা, ঠিক আছে। সবগুলো নাই স্যার। ওকে, আমি একটু সহজভাবে আগাচ্ছি। স্যার ওই জায়গা থেকে কিছু কিছু আর কি জানি স্যার, কিছু কিছু জানি না। আচ্ছা, পিক্সেল প্রিভিউটা কি? পিক্সেল প্রিভিউটা আমরা একটু আগে যে কথাটা বললাম, যে আমরা এই ইমেজটাকে এখন আর পাথ বেসিস দেখতে দেখতে চাচ্ছি না, মানে এটা ভেক্টর বেসিস ইমেজ হিসাবে দেখতে চাচ্ছি না। আমরা দেখতে চাচ্ছি যে ক্যামেরায় যদি এইরকম একটা ইমেজ ক্যাপচার করা হতো, তাহলে সেটা নিঃসন্দেহে এটা পিক্সেল বেসিসড হতো। ওই পিক্সেলে যদি কোনো এরকম ইমেজ ক্যাপচার করা হতো যেটা ক্যামেরায়, এটা ইলাস্ট্রেটরে কেমন দেখাতো, বা আপনি যেটা পাথ দিয়ে কাজটা করেছেন ওই কাজটাই যদি পিক্সেল হিসেবে দেখতে চান, তখন কেমন দেখাবে, এটা বোঝার জন্যই এখানে দেওয়া আছে পিক্সেল প্রিভিউ কমনলি। আচ্ছা, জুম ইন, জুম আউট, যেটা আমরা খুব সিম্পল দেখেছি একটু আগে, প্লাস কন্ট্রোল মাইনাস, এই কাজটাই এখানে দেওয়া আছে অপশনে। ফিট আর্টবোর্ড ইন উইন্ডো, এটা হচ্ছে শর্টকাট, হচ্ছে কন্ট্রোল জিরো। ধরেন আপনি এমন একটা আর্টবোর্ড নিয়েছেন যে আর্টবোর্ডটা অনেক বড়, সাইজটা অনেক বড়, কিন্তু পুরো আর্টবোর্ডটাকে আপনি আপনার মনিটরে দেখতে চান, ওইটা দেখার জন্যই এই অপশনটা, ফিট আর্টওয়ার্ক ইন উইন্ডো।
ফিট অল ইন উইন্ডো, যদি আপনার একাধিক আর্টবোর্ড থাকে, একাধিক আর্টবোর্ডে যতগুলো ডিজাইন আপনি করেছেন, সবগুলো ডিজাইন যদি আপনি একসাথে দেখতে চান, যেমন একাধিক আর্টবোর্ড 1 2 3 4 সবগুলো আর্টবোর্ডকে আমরা একসাথে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ফিট অল ইন উইন্ডো। অ্যাকচুয়াল সাইজ বলতে হচ্ছে আপনি যে আর্টবোর্ডটাতে কাজ করছেন ওই আর্টবোর্ডের অ্যাকচুয়াল সাইজটা কতটুকু, ওই সাইজটা বোঝানোর জন্য এখানে কন্ট্রোল 1 বা কন্ট্রোল কন্ট্রোল 1 অর অ্যাকচুয়াল সাইজ, এই বিষয়গুলো যখন আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো করতে, যখন আমরা ড্রয়িং বা ডিজাইন বা ইলাস্ট্রেশন করতে যাব, তখন আরেকটু প্র্যাকটিক্যালি বোঝা যাবে সহজ করেই। এই অংশগুলো তাহলে আমি অ্যাভয়েড করে যাচ্ছি যেহেতু আপনারা খুবই নতুন। রুলার্স আজকের টপিকের মধ্যে সবগুলো বিষয় ছিল না, তো আমি ভাবছিলাম যে আপনারা যেহেতু প্রিভিয়াস ইউজার, সবগুলো বিষয় হয়তো একটু টাচ করে যাই, তো ডিপলি বোঝাতে হবে যেহেতু এটা আমরা রেখে দিচ্ছি, ড্রয়িং ক্লাসে আমরা বুঝবো। রোলারের বিষয়টা খুবই সহজ, আমরা জানি কন্ট্রোল আর হচ্ছে এটা শর্টকাট, শো রুলার অর হাইড রুলার, যেটা কন্ট্রোল আর দিয়ে আমি ওপেন করতে পারছি বা চেঞ্জ করতে পারছি। চেঞ্জ টু গ্লোবাল রোলার্স আর একটা হচ্ছে আর্টবোর্ড রোলার্স, এই জিনিসটা একটু বোঝার বিষয় আছে। যদি আমরা রুলারের মধ্যে রাইট ক্লিক করি তাহলে কি দেখতে পাচ্ছি, যে আমার এই যে ডকুমেন্টটা নিয়ে কাজ করছি, এই ডকুমেন্টটা কি ধরনের মেজারমেন্টে কাজ করছে, কি মেজারমেন্টে কাজ করছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা ডিজাইন দেওয়া থাকছে, আপনাকে বলছে যে আপনি এটাকে মিলিমিটারে কনভার্ট করেন। তো মিলিমিটারে কনভার্ট করার জন্য সেক্ষেত্রে দুইটা ওয়ে আছে। এর মধ্যে একটা ওয়ে হচ্ছে আপনি রোলারকে অন করবেন, ভিউ মেনু থেকে রোলার অন করবেন, রোলার অন করার পরে সেই রোলারের মধ্যে রাইট ক্লিক করবেন, তখন আপনি যে মাপ যোগগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনি চেঞ্জ করে, যদি পিক্সেল থেকে আমরা মিলিমিটারে যেতে চাই তাহলে মিলিমিটারে আমরা যেতে পারছি। আর গ্লোবাল রোলার এবং হচ্ছে আর্টবোর্ড রোলার, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখবো চলে আসছে আর্টবোর্ড রোলার। তাহলে দুইটা রোলার্স এর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি, কেউ জানেন? কেউ একজন আমাকে হেল্প করেন। What is the difference between global rollers and artboard rollers? হ্যাঁ, ওইভাবে কখনো কাজ করা হয় না, আমরা পিক্সেল আকারেই রুলার গুলো ব্যবহার করছি বা ইঞ্চি আকারে ব্যবহার করছি, গ্লোবাল ব্যবহার করা হয় না। ওকে, আমি আপনার কাছ থেকে অ্যাকচুয়ালি অ্যান্সারটা আশা করছিলাম, যেহেতু আপনার সাথে আজকে কথা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে দুইটা রোলার, আমরা এখন এই মুহূর্তে আমরা আছি, যেমন কি হয়, আমরা এখানে আর্টবোর্ড আছে একটা, এই আর্টবোর্ডটা যখন আমরা সিলেক্ট করছি এবং এই আর্টবোর্ডটা যখন সিলেক্ট করছি, কোথাও কোনো চেঞ্জ আসতেছে না। এখন এই আর্টবোর্ডটা শুরু কোথায়, 0 পয়েন্ট হচ্ছে এখানে, হ্যাঁ, এখানে হচ্ছে এটা হচ্ছে এক্স, সরি এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে ওয়াই। এক্স এবং ওয়াই ভ্যালু বুঝতে তো কারো কোনো অসুবিধা নেই, আছে? হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভ্যালুটা বুঝতে পারেন? জি স্যার, জি ওটা স্যার, বুঝতে সমস্যা বুঝতে নেই। পারি। এগুলো খুব Critical. কমন বিষয়, কমন সেন্স, যে এটা এটা হরিজেন্টালি, এটা হচ্ছে ভার্টিক্যালি। এখন সবগুলো আর্টবোর্ডের জন্যই হরিজেন্টাল এবং ভার্টিক্যাল ভ্যালুটা একই জায়গায়। তো যদি আমরা এই আর্টবোর্ডটাকে আর্টবোর্ড রুলার্সে কনভার্ট করি, এবার যদি আমরা এটাতে ক্লিক করি, যেমন এটা একটা আর্টবোর্ড, এই আর্টবোর্ডটাতে ক্লিক করি, তখন দেখছেন যে এখানে 0 পয়েন্ট আছে, রুলার্সের শুরুটা হচ্ছে এখানে। এই রুলার্সের শুরুটা এখানে বলতে যেটা বোঝাতে চাচ্ছি, আমি যদি একটু উপরে নেই, তার মানে এখান থেকে 0 পয়েন্টে শুরু হয়েছে। আবার যদি এই আউটপুটটাতে ক্লিক করি, দেখেন এখান থেকে আবার এই আউটপুটের 0 পয়েন্ট এখান থেকে শুরু হয়েছে। মানে প্রতিটা আউটপুটের জন্য আলাদা আলাদা রোলার্স যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে সেটাকে বলা হয় আউটপুট রোলার। আর যদি সবগুলো আউটপুটের জন্য আপনি একটা রোলার ব্যবহার করতে চান, সেটাকে বলা হয় গ্লোবাল রোলার। বুঝতে পেরেছেন? জি জি ভাই। স্যার। ওকে, জি স্যার। রুলার্স। আরেকটা জিনিস এখান থেকে দেখে আসি। ইলাস্ট্রেটর, একটু থিওরিটিক্যাল কথা শুনেন। ইলাস্ট্রেটরে একই সাথে একাধিক প্রজেক্ট ওপেন করা যায়। ইলাস্ট্রেটর এবং ফটোশপে একই সাথে একাধিক প্রজেক্ট ওপেন করা যায়। এই কথাটা শুনতে যতটা সহজ, প্র্যাকটিক্যালি এতটা সহজ না। যেমন ধরেন, আপনি একটা ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেয়েছেন লোগো ডিজাইনের, আরেকটা ক্লায়েন্টের কাছ থেকে পেয়েছেন আপনি টি শার্ট ডিজাইনের।
এখন দুইটা কাজে ডেলিভারি দিতে হবে রাত 8টায়। এখন আপনি দুইটা প্রজেক্টে একই সাথে কাজ করার চেষ্টা করছেন এবং দুইটা প্রজেক্টে একটা প্রজেক্টের এলিমেন্টস অন্য আরেকটা প্রজেক্টে আপনি কপি করার চেষ্টা করছেন। ধরেন যে এখানে এটা এখানকার জাস্ট মিনিট, একটু সেটিংটা চেঞ্জ করে আসি। Okay. আপনি দুইটা প্রজেক্টে একই সাথে কাজ করছেন, দুইটা প্রজেক্টের মধ্যেই এই লোগো মানে এই সাইনটা আপনি ইউজ করতে চাচ্ছেন। ওকে, এটা ইউজ করতে চাচ্ছেন। এখন স্বাভাবিকভাবেই এখান থেকে এটা এখানে আপনি হয়তো কপি করে পেস্ট করে দিতে পারেন, বা এটা এভাবে নিয়ে আপনি ছেড়ে দিলেও এটা হচ্ছে। কিন্তু এটা এটা কোনো সঠিক ওয়ে না। ইলাস্ট্রেটর বলছে যে এর চাইতে স্মার্ট ওয়েতে আপনি কাজটা করতে পারেন। খুব সিম্পল একটা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে এখানে। এই অপশনটা কখনো কেউ ব্যবহার করেছেন? অ্যারেঞ্জ ডকুমেন্ট। তার মানে আপনি একই সাথে দুইটা ডকুমেন্ট ওপেন করেছেন, ঠিক। কিন্তু দুইটা ডকুমেন্টস আপনি ট্যাব হিসাবে আলাদা আলাদা করে যেতে পারছেন। কিন্তু আমরা চাচ্ছি যে দুইটা ডকুমেন্টস একই সাথে ওপেন হোক এবং এটা উইন্ডোতেই ওপেন হোক। এখানে এটাকে বলা হয় কনসোলিডেট ডকুমেন্টস বা টাইল ডকুমেন্টস। আমরা আছি কনসোলিডেট অল। কনসোলিডেট শব্দটার অর্থ হচ্ছে দৃঢ় বা কনসোলিডেশন, এটা নাউন ফর্ম। আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন কনসোলিডেটর বাংলা অর্থটাকে। এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে কনসোলিডেট শব্দের অর্থ হচ্ছে দৃঢ়ভাবে বা স্ট্রাক উইথ সামথিং। এখানে কতগুলো অপশন আছে। অপশনগুলো হচ্ছে আপনি যতগুলো ডকুমেন্টস ওপেন করেছেন ও ডকুমেন্টস গুলো আপনি কিভাবে দেখতে চান। টাইল অল ইন গ্রিড যদি আপনি এখানে ক্লিক করেন, আমরা যদি টু আপে ক্লিক করি, তাহলে দুইটা ডকুমেন্ট একই সাথে আপনি পাশাপাশি দেখতে পাচ্ছেন, খেয়াল করছেন। এবার যদি আমরা এইভাবে দেই, এখানে সাইন গুলো দেওয়া আছে, এই সাইন গুলো যেভাবে দেওয়া আছে এটাকে সাধারণত বলা হয় টাইল। মানে টাইল শব্দের অর্থ হচ্ছে একটার উপরে আরেকটা মানে অ্যারেঞ্জ করার ওয়ে। এটার এই অপশনটা আপনি আরো এক জায়গায় পাবেন। যদি উইন্ডো মেনু থেকে যাই, উইন্ডো মেনু থেকে অ্যারেঞ্জে যাই, অ্যারেঞ্জের মধ্যে এখানে যেই টাইল বিষয়টা আছে, এই টাইলটাই হচ্ছে এখানে কনসোলিডেশন, অ্যারেঞ্জ ডকুমেন্ট। তাহলে এখান থেকে আমরা একই সাথে 2টা 5টা 10টা ডকুমেন্ট একই সাথে আপনি উইন্ডোতে দেখতে পাবেন এবং যে কোনো অবজেক্ট আপনি চাইলেই একটা ডকুমেন্টস থেকে অন্য একটা ডকুমেন্টসে আপনি কপি করতে পারছেন। ক্লিয়ার? আমি একটু ফাস্ট জি করছি, জি স্যার। বুঝতে পারেননি এমন কেউ আছেন? তো এখন যদি আমরা আগের মতো অবস্থায় যেতে চাই, তাহলে কনসোলিডেট অল যদি আমরা প্রেস করি, তাহলে দুইটা ডকুমেন্ট আলাদাভাবে ট্যাব আকারে দেখতে পাবো। বুঝতে পারেননি এমন কেউ আছেন? তাহলে আমি আবার বলবো, আমি বিরক্ত স্যার হব না, সিরিয়াসলি। স্যার বুঝতে পারছি, কিন্তু আমার একটা কথা হয়েছে, মানে একটা উইন্ডোতে ধরেন দুইটা যদি ইয়ে নিয়ে কাজ করি, যে আর্টবোর্ড নিয়ে কাজ করি, তাহলে তো কাজ করা যায়। হ্যাঁ, দুইটা দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করা তো সেটা আরেক ব্যাপার। কিন্তু দুইটা ডকুমেন্ট, দুইটা প্রজেক্ট আলাদা করতে যাচ্ছেন, আলাদা দুইটা প্রজেক্ট, একটা প্রজেক্ট থেকে আপনি কাজ আরেকটা প্রজেক্টে কপি করছেন। এখন আমরা তো চাইলে এখানে নতুন একটা ডকুমেন্ট ওপেন না করে আমরা তো চাইলে নতুন একটা আর্টবোর্ডও নিতে পারতাম, ফাইন। কিন্তু আমরা Right. আলাদা করে নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি কেন? সাধারণত একটা প্রজেক্টে আপনি হয়তো এখানে আপনি ফাইনাল প্রজেক্ট হিসেবে ভাবছেন, আর এখানে হয়তো শেপটাকে আপনি প্র্যাকটিস করছেন, মাইন্ড ইট। যে আপনি একটা ভিজিটিং কার্ড ডিজাইন করছেন, আপনি ভিজিটিং কার্ডের জন্য কি ধরনের শেপ হতে পারে, আপনি কি ধরনের কালার দিতে পারেন, এগুলো নিয়ে হয়তো আপনি হয়তো ভাবছেন, এখানে প্র্যাকটিস করছেন এবং এটা হচ্ছে ফাইনাল আউটপুট। আপনি হয়তো এই প্র্যাকটিস ফাইলটা যদি আপনার কাছে মনপুত হয়, তো এটা তখন আলাদা একটা ডকুমেন্টে ট্রান্সফার করছেন। বুঝতে পেরেছেন? স্যার আর কারো কোনো কোশ্চেন? না, ওকে। তাহলে এটা আমরাকে সেম পজিশনে নিয়ে যাচ্ছি। এবার আমরা ভিউ মেনুতে যাচ্ছি, আরো কিছু অপশন যেটা খুব লাস্ট ক্লাসেও বলেছিলাম, গাইডস এন্ড গ্রিডস। এই বিষয়গুলো আমার মনে হয় আপনারা খুব ভালো জানেন, কারণ একেবারেই বেসিক পর্যায়ের বিষয় গাইডস এন্ড গ্রিডস। কিন্তু পরীক্ষার জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ, আমি এমন কিছু বিষয় দেখাচ্ছি। ওকে, আমরা এখন আছি কোথায়? এই আর্ট ওয়ার্কে কিভাবে বুঝবো? তাহলে আমাদের এখানে 0 পয়েন্ট। আমরা এখন আছি কোথায়? এই আর্ট ওয়ার্কে
কিভাবে বুঝবো? আমরা এখানে 0 পয়েন্ট, কারণ আমরা এখন আর্টবোর্ড বেসিস রুলার ইউজ করছি। পরীক্ষার জন্য এই টপিকটা গুরুত্বপূর্ণ। আপনি এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন পাবেন, যদিও বিষয়টা খুব সিম্পল, যে গাইডস এন্ড গ্রিডস, তারপরেও পরীক্ষা এটা আসবে যে গাইড হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা সাধারণত যেটা করি, আপনারা সাধারণত যেটা করেন বা নর্মালি ইউটিউবে ভিডিওগুলোতে যেভাবে কাজ শেখানো হয়, ওয়ার্ক ফ্লোতে শেখানো হয়, যে আপনি যদি কোনো একটা অবজেক্টকে গাইড হিসেবে ব্যবহার করতে চান, তাহলে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে মেক গাইডস। তাহলে এই মেক গাইডস এর মানে কি? আপনি মেক গাইডস এর মানে হচ্ছে এই, যে এটাকে কেন্দ্র করে আপনি গাইডস কেন ব্যবহার করা হচ্ছে, এটা এর সহজ উত্তর দেন। কেন আপনারা গাইড ইউজ করেন? আপনারা কখনো গাইড ইউজ করেননি? স্যার এটার মানে তো মানে এই গাইড এই যতটুকু এরিয়া দেওয়া ওই বাইরে আর কি আমার ডিজাইনটা যাতে না যায়। আচ্ছা, আর কেউ? মানে ডিজাইনটা জানেন নিখুঁত হয়। অ্যাকচুয়ালি তা না। গাইডস এবং গ্রিড আপনারা যখন ব্যবহার করেন, তারা মূলত ব্যবহার করেন হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য। গাইডস এবং গ্রিড ব্যবহার করেন সাধারণত মানে এইটাকে কেন্দ্র করে, এটাকে সেন্ট্রাল পয়েন্ট ভেবে বা এটার উপর ডিপেন্ড করে আপনি অন্য একটা অবজেক্টকে ক্রিয়েট করছেন। এই জন্য গাইড এবং গ্রিড সাধারণত ব্যবহার করা হয় অ্যালাইনমেন্টের জন্য। এবার এখানে যে জিনিসটা মেনশনেবল, আমরা যে গাইডটা ব্যবহার, যে অবজেক্টটাকে গাইড তৈরি করলাম, গাইডটা কি কালার দেওয়া আছে? এটা হয়তো সায়ান কালার। এই কালারটা কেন এই সায়ান কালার হলো, কেন এটা রেড হলো না, কেন এটা ইউলো হলো না? এখন পরীক্ষার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে আপনি যে গাইড ব্যবহার করেছেন, গাইডের কালারটা আপনি চেঞ্জ করেন। তাহলে এইটা কোথা থেকে আমরা চেঞ্জ করব? কন্ট্রোল কে প্রেস করব, প্রিফারেন্স মেনুতে যাব, গাইডস এবং গ্রিডস নামে আলাদা একটা অপশন আছে, খেয়াল করেছেন? গাইডস। তাহলে এই যে সায়ান কালার, কালারটা চিনতে পেরেছি। তাহলে এখানে এই গাইডস এর কালারটা কি? সায়ান। আমি যদি এটাকে চেঞ্জ করে ইউলো করে দেই এবং ওকে প্রেস করি, তাহলে দেখছেন এটা ইউলো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। হোয়াইট হওয়াতে একটু কম দেখা যাচ্ছে। দেখা যায় স্যার। জি স্যার। ওকে, তাহলে আবার যদি আমরা কন্ট্রোল কে প্রেস করি এবং যদি গাইডস এন্ড গ্রিডে যাই, ইউলোর পরিবর্তে যদি আমরা রেড ব্যবহার করি, লাইট রেড, তাহলে হচ্ছে। এবং আরেকটা প্রশ্ন থাকতে পারে পরীক্ষাতে, যে আপনি যে গাইডটা ব্যবহার করছেন সেই গাইডটার স্টাইল চেঞ্জ করেন। এই দেখেন এখানে স্টাইল বলে একটা বিষয় আছে। যেমন আমরা এটাকে চেঞ্জ করে নিই আগে। তো এখানে যে গাইডটা আমরা ব্যবহার করেছি, গাইডটা রেড কালার, ওকে। এটা একটা পাথ হিসাবে ব্যবহার করা আছে, পাথ হিসাবে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পাথ হিসেবে ব্যবহার না করে অন্য আরেকটা স্টাইল ইউজ করতে পারি, যেটাকে বলা হয় ডট স্টাইল। কন্ট্রোল কে, গাইডস এন্ড গ্রিড, স্টাইল, লাইন এবং ডটস। আমরা লাইন হিসাবে দেখতে পাচ্ছি, যদি ডটে ক্লিক করি তাহলে আমরা ডট হিসাবে দেখতে পাবো, দেখতে পাচ্ছেন? জি স্যার। আমরা আবারও যাচ্ছি। তাহলে আর এখানে এটা যেহেতু এখানে যেহেতু এসেছে, এটা শেষ করে যাই। তাহলে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে গ্রিড। গ্রিড অপশন। তাহলে গ্রিড অপশনটা কোথায় থাকে? ভিউ মেনুতে গ্রিডে যাবো, শো গ্রিড, একটা শর্টকাট আছে। তাহলে এবার গ্রিডের মধ্যে কি কি বিষয় থাকে? যেমন আহ, আপনারা গ্রিড কেন ব্যবহার করেন? গ্রিড অলসো ইউজড ফর অ্যালাইনমেন্ট। আপনি গ্রিডটাও কিন্তু অ্যালাইনমেন্টের জন্য ব্যবহার করা হয়, যে আপনার অবজেক্টটা অ্যাকচুয়ালি কোন অবস্থায় আছে, একটা অবজেক্টের সাথে অন্য একটা অবজেক্টের কম্পারিজন ডিস্টেন্সটা কতটুকু, এটা বোঝার জন্য আমরা সাধারণত গ্রিড ব্যবহার করে থাকি। এখন গ্রিডের যে কালারটা আছে আমরা সেটাও চেঞ্জ করতে পারবো। এবং একটা গ্রিডের যেই লাইনগুলো আছে, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল লাইনগুলো যেগুলো আছে, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল লাইনগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এটা পরীক্ষাতে আমি বলছি, এই দুইটা টপিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনি পরীক্ষায় অবশ্যই হয় থিওরিটিক্যাল অর প্র্যাকটিক্যালি আপনি একটা কোশ্চেন পাবেন গাইডস এবং গ্রিডস এর সেটিং চেঞ্জ করার জন্য। গাইডস এবং গ্রিড, তাহলে কি আছে? কালার লাইট রেড, আমরা যদি এটাকে গ্রিন করি তাহলে করতে পারছি। স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারছি, ডট ওভার লাইন, গাইডের মতোই। এবং যেটা দেওয়া আছে, গ্রিড লাইন এভরি 72 পিক্সেল, আপনি চাইলে এটাকে ইনক্রিজ করতে পারবেন। এবং সাবডিভিশন, আমি এখানে এত ডিপলি যাচ্ছি না, কারণ ক্লাসে টিউরেশনের তুলনায় আমার হাতে টপিক গুলো অনেক বেশি, তবে এটা ভাবার কোনো কারণে আমি আপনাদেরকে অ্যাভয়েড করছি, বা আমি বিষয়টাকে লুকানোর চেষ্টা করছি। বিষয়টা এমন নয়, আপনাদেরকে শুধু টাচ দিয়ে যাচ্ছি এই বিষয়গুলো কোথায় আছে, কারণ আপনারা যেহেতু ইউজার এবং ইলাস্ট্রেটর আগে ব্যবহার করেছেন, এগুলো সম্পর্কে খুব ভালো ধারণায় থাকার কথা। যদি আমরা গ্রিন ব্যবহার করেছি, গাইডস এবং গ্রিডস ডট হিসেবে আমরা ব্যবহার করব।
গ্রিড এভরি 72 এর পরিবর্তে হয়তো 82 ব্যবহার করতে পারি, সাব ডিভিশনের 8 এর পরিবর্তে হয়তো আমরা 10 ব্যবহার করতে পারি। দেন আমরা যদি ওকে প্রেস করি তাহলে আমাদের গাইডস এবং গ্রিডস এর সেটিং গুলো চেঞ্জ হয়েছে, খেয়াল করেছেন? জি, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি স্যার। বুঝতে পারেননি এমন কেউ রেসপন্স করেন প্লিজ। তার মানে সবাই বুঝতে পেরেছি, গুড। তাহলে আমরা গাইডস এবং গ্রিডস এর আরো কিছু বিষয় আছে। যখন আপনি গাইডস এবং গ্রিড নিয়ে কাজ করবেন তখন স্ন্যাপ টু গ্রিড অপশনটা চালু রাখতে হয়, এটা আপনারা জানেন। এবং আমরা শুধু কথা বলবো স্মার্ট অবজেক্ট নিয়ে। এখানে আর আমরা আবারও প্রিফারেন্স মেনুতে যাচ্ছি, এটা আপনাদের জন্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। স্মার্ট গাইডস যেটাকে বলা হয়, স্মার্ট গাইড বিষয়টা কি? ওকে, এখন আমার কার্সারটা যে অবস্থায় আছে এটা এক প্রকার স্মার্ট গাইড। স্মার্ট গাইড বলতে কি বোঝাতে যাচ্ছি, যে এখানে হাইট হাইট ভ্যালুটা কতটুকু, ওয়েট ভ্যালুটা কতটুকু, এবং এই অবজেক্টটা কোন অবজেক্টের সাথে অ্যালাইন করেছে, এবং এই এই অবজেক্টের মাঝখানে যে লাইনটা ক্রস করেছে, এটা এক প্রকার স্মার্ট গাইড। মানে আপনি যখন কোনো শেপ তৈরি করছেন বা কোনো ড্রয়িং করছেন বা কোনো কিছু অ্যালাইন করছেন, আর্টিফিশিয়ালি আপনাকে যে সাজেশনটা দেওয়া হয়, এই সাজেশনটার নামই হচ্ছে স্মার্ট গাইড। স্মার্ট গাইডের অপশনটা হচ্ছে ভিউ মেনু থেকে স্মার্ট গাইড নামে আলাদা একটা অপশন আছে, এটা যদি আপনি অফ করে রাখেন, এবার যদি আপনি কোনো কিছু ড্র করেন, তার মানে কোনো অপশন দেখাচ্ছে না, হাইট ওয়েট ভ্যালু দেখাচ্ছে না, মাঝখানে যে লাইনটা সেটাও দেখাচ্ছে না, বা কিসের সাথে আপনার অ্যালাইনমেন্ট হচ্ছে, বা আপনার আর্টবোর্ডের কোনো অবস্থায় সেটা দেখাচ্ছে না। তো এটা দেখার জন্য সাধারণত কাজ করার ক্ষেত্রে স্মার্ট গাইডটা অন করে কাজ করাটা ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে স্মার্ট গাইডটা অফ করে দিতে হয়। এবার প্রশ্নটা হচ্ছে, ধরেন আমরা এখন আমার অবজেক্টটা হচ্ছে রেড, এখন আমার স্মার্ট গাইড অবজেক্টটাও হচ্ছে, স্মার্ট গাইডের কালারটাও হচ্ছে রেড বা ম্যাজেন্টা। এবার পরীক্ষার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, যে আপনাকে এই স্মার্ট গাইডের কালার চেঞ্জ করতে হবে। সো আমরা আবারও কন্ট্রোল কে প্রেস করে স্মার্ট গাইড নামে যে অপশনটা আছে এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। ম্যাজেন্টা, লাইট ব্লু, লাইট রেড, গ্রিন, সাইন, ইয়েলো, লাইট গ্রে। আমরা একটু ব্রাইট কালার নেই, গ্রিন। তার মানে এখন দেখতে পাচ্ছেন যে স্মার্ট গাইডের যে অপশনটা এটা গ্রিন দেখাচ্ছে। এটুকু সাধারণত বুঝতে পারা না পারার মতো কিছু ছিল না, জাস্ট দেখানো সেটিং গুলো কোথায় আছে এবং কিভাবে কাজ করে। কেউ আছেন কোনো প্রশ্ন করবেন? কেউ একজন কি লেফট নিল? না, 17 জন, জি, কেউ একজন লেফট নিয়েছে। কেউ কোনো প্রশ্ন করবেন এখন অব্দি? জি না, তাহলে আমরা সেকেন্ড টপিকে যাচ্ছি। খুব ফাস্ট ছিল, খুব ফাস্ট ছিল ক্লাসটা, কিন্তু যেহেতু এই পুরো বিষয়টার সাথে ড্রয়িং এর কোনো সম্পর্ক নাই, এটা যদি ওয়ার্ক ফ্লোর জন্য এইড করে, আপনারা দয়া করে নিজেরা প্রত্যেকটা অপশন একটু দেখে নেবেন কাইন্ডলি, যেগুলো আজকে অন্ততপক্ষে টপিকে দেওয়া হলো বা যেগুলো বাকি আছে এগুলো আমরা অবশ্যই কভারেজ করব। আর এটা কোথায় থেকে চেঞ্জ করতে হয়, প্রিফারেন্স মেনু স্যার থেকে। একটু স্যার স্ন্যাপ টু গ্রিডটা হচ্ছে কি জন্য আমরা মানে অন করে রাখবো যেটা বলছিলাম? ও, স্ন্যাপ টু গ্রিডটা আমরা কি জন্য অ্যাড করে রাখবো, আচ্ছা আচ্ছা। যেন আমি যদি গ্রিড অপশনটা চালু করি, শো গ্রিড দেখাচ্ছি, তার মানে আমার গ্রিডটা শো হচ্ছে। এবার আমি কোনো একটা অবজেক্ট নেই, হ্যাঁ, আমরা চাচ্ছি যে কালারটা চেঞ্জ করে নেওয়া বেটার, যে এই অবজেক্টটা এখানে যে গ্রিডটা দেখা যাচ্ছে, তার মানে এই যে গ্রিডটা, এই গ্রিডটা বরাবর অ্যালাইন করব। ওকে, এই গ্রিডটা বরাবর অ্যালাইন করব। এখন আপনি হয়তো ম্যানুয়ালি এভাবে করতে পারছেন, ম্যানুয়ালি কিন্তু করা যাচ্ছে, কিন্তু যখন আপনি স্ন্যাপ টু গ্রিড অপশনটা চালু করে রাখবেন, তখন শুধু ম্যানুয়ালি করবেন না, আপনি যখন লাইনের কাছাকাছি যাবেন তখন এটা অটোমেটিকলি স্ন্যাপ হবে, স্ন্যাপিং হবে। এই জন্য গ্রিড টু স্ন্যাপ অপশনটা চালু করে রাখতে হবে, স্ন্যাপ টু গ্রিড। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে Thank you, পেরেছেন? আর কারো কোনো প্রশ্ন প্লিজ? না, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন ক্লাসের সেকেন্ড স্টেপ, আজকে এখনকার ক্লাস থেকে একেবারে আপনাদের লাস্ট ক্লাস অব্দি আশা করি প্রতিটা বিষয়ে আপনাদের কাছে কিছু না কিছু নতুনত্ব পাবেন।
এবং প্রতিটা বিষয় বেশ জটিল। কিছু থিওরিটিক্যাল কথা শুনেন। আমরা বলেছিলাম যে ইমেজ যখন ক্যামেরা দিয়ে উঠানো হয় তখন কাজ করে পিক্সেল বেসিস, এবং ইলাস্ট্রেটরে যখন কোনো ইমেজ ক্রিয়েট করা হয় সেটা কাজ করে পাথ বেসিস। এখন যদি কোনো ইমেজকে আপনি পাথে কনভার্ট করতে চান, ধরেন আপনি কোনো একটা ইমেজ যেটা পিক্সেল বেসড ইমেজ, যেটা 8 GB বেসড ইমেজ, বা আপনি ক্যামেরা দিয়ে ক্যাপচার করেছেন, এটাকে আপনি কি করবেন, ভেক্টরাইজড করবেন। ভেক্টরাইজড করার মানে কি, আপনি যেই লাইনগুলো ক্রিয়েট হয়েছে, যেভাবে যেভাবে ছবি ইমেজটা আপনি দেখেছেন, এই ইমেজটাকে আপনি লাইন বেসিসড করবেন। তার মানে ইমেজটাকে আপনি ভেক্টরাইজড করবেন। আপনারা, আমি জানি শিওর যে আপনারা এই ধরনের কাজ দেখেছেন, যে নর্মাল একটা ধরেন বারাক ওবামার ছবি, যেটাকে কিভাবে ভেক্টরাইজ করা যায়। এই ভেক্টরাইজড করার জন্য সাধারণত পিক্সেল বেসড ইমেজটাকে আমরা ইলাস্ট্রেটরে ব্যবহার করি। কিন্তু পিক্সেল বেসড কোনো ইমেজকে যদি ইলাস্ট্রেটরে ব্যবহার করতে হয়, তাহলে সেক্ষেত্রে ইলাস্ট্রেটরের ব্যবহার উপযোগী করে কাজটা করতে হয়। ধরুন আপনি যে কোনো একটা ছবি নিলেন, ধরেন আমরা এটা একটা ছবি, খুব সিম্পল ছবি, নিঃসন্দেহে এটা ফটোশপে কাজ করা হয়েছে। আদারওয়াইজ তো এই দিনের বেলা তো হারিকেন জ্বালানোর কোনো প্রয়োজন হয় না, এবং এখানে এত ফোকাসড হয় না। তার মানে এটা ফটোশপে করা হয়েছে। কিন্তু ফটোশপে করা হলেও এই ইমেজটাকে প্রথমেই ক্যাপচার করা হয়েছে ক্যামেরায়, এবং এখানে বাকি যে ইমেজগুলো সেটাও ক্যাপচার করা হয়েছে, এবং ফটোশপে কিছু কারসাজি করা হয়েছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি পিক্সেল বেসড একটা ইমেজ, যেটা জেপিজি ইমেজ ফাইল। এবার আমরা চাচ্ছি যে এই জেপিজি ইমেজটাকে ভেক্টরাইজড করব। তার মানে এটাকে লাইন ক্রিয়েট করব, বা এটাকে পাথে ক্রিয়েট করব। এটুকু থিওরিটিক্যাল কথাবার্তা বুঝতে পেরেছেন। এবার কিভাবে এই পিক্সেল বেসড ইমেজগুলোকে আমরা ভেক্টরাইজড করব, এটা ডিপেন্ড করছে আপনি আহ, কি উদ্দেশ্যে সেটা ব্যবহার করবেন। সো সাধারণত কোনো ইমেজ, পিক্সেল বেসড ইমেজ ইলাস্ট্রেটরে আনার জন্য, ইলাস্ট্রেটরে ইম্পোর্ট করার দুইটা ওয়ে আছে। কেউ বলতে পারেন কি কি ওয়ে? প্লেস করতে হবে। সরি, বুঝিনি। ফাইল থেকে এটা প্লেস করা যাবে। ফাইল থেকে এটা প্লেস করা যাবে। আর আর এক হচ্ছে যে নেট থেকে যদি হয় কপি করে আনা যায়। কপি পেস্ট, ইমেজ থেকে আচ্ছা। হচ্ছে ওপেন উইথ ইলাস্ট্রেটর। আচ্ছা, ওপেন উইথ ইলাস্ট্রেটর, হ্যাঁ হ্যাঁ, সেটাও সম্ভব, এটা আমার জানা ছিল না। হুম। আর এটা হচ্ছে জাস্ট ওপেন। ইলাস্ট্রেটর থেকে যদি আপনি কোনো ফাইল, ইমেজকে ইম্পোর্ট করতে চান, তাহলে বেসিক্যালি দুইটা ওয়ে, একটা হচ্ছে ওপেন ফাইল, আর একটা হচ্ছে প্লেস ফাইল। ওকে, আমরা দেখব প্রথমত প্লেস ফাইল দিয়ে কিভাবে ইমেজ আনতে হয়। আমরা এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিছু একটা অপশন দেখাচ্ছে, হোপফুলি ইউ উইল ফাইন্ড সামথিং নিউ। একটু লিঙ্ক। কনসেন্ট্রেট হন, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ, এবং এখান থেকে আপনার কোশ্চেন আসবেই। লিংক, টেমপ্লেট, শো ইম্পোর্ট অপশন। এখানে আমি যখনই ক্লিক করছি, অথবা আমি যদি আবারও যাই, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট পি, প্লেস করার কন্ট্রোল শিফট পি। দেখেন, যখনই আমি ফটোসে ক্লিক করছি, অটোমেটিকলি এই লিঙ্কটা চেক হয়ে যাচ্ছে। তার মানে যখনই আপনি কোনো ফাইল ইলাস্ট্রেটরে কোনো ইমেজকে নিয়ে আসতেছেন, প্লেস করছেন, তার মানে এটা লিঙ্কড ফাইল হিসাবে প্রাথমিকভাবে ইম্পোর্ট হচ্ছে। আপনি চাইলে এটাকে টেমপ্লেট হিসাবে ইম্পোর্ট করতে পারেন। আমরা এটা টেমপ্লেট হিসাবে কিভাবে ইম্পোর্ট করা হবে, এটার উপকারিতা কি, আমরা কথা বলবো আমরা যখন লেয়ার প্যানেলে যাব, বা শো ইনপুট অপশন কিভাবে কাজ করে সেটা আমরা কথা বলবো। তবে প্রাথমিকভাবে লিঙ্কড ফাইল হিসাবে এটা ইম্পোর্ট হচ্ছে, প্লেস। এখন এই প্লেস ফাইলটাকে দুইটা ভাবে আপনি ইলাস্ট্রেটরে প্লেস করতে পারেন। একটা হচ্ছে শুধুমাত্র ডাইরেক্ট ক্লিক, আপনি যে সময়টা যদি ক্লিক করেন, জাস্ট শুধুমাত্র যদি ক্লিক করি, তাহলে এই ইমেজটার যে অ্যাকচুয়াল সাইজ, ইমেজটা আমি যে ডাউনলোড করেছি, যেই সাইজটাতে ডাউনলোড করেছি, ওই সাইজটাই এখানে ওপেন হয়েছে। আমার দেখেন আর্টবোর্ডটা অনেক ছোট, আর এই ইমেজটা অনেক বড়। এই ইমেজটার কতটুকু সাইজ এটা আমরা দেখতে পাচ্ছি এখানে, 1920 বাই 1080 হাইট এবং ওয়েট আমরা দেখতে পাচ্ছি। আরো কিছু বিষয় দেখার আছে। প্রথমত, এখানে অপশনগুলো আমরা একটু দেখি, তাহলে বুঝতে সহজ হবে। আমরা প্রপার্টিস প্যানেলটাকে ওপেন করে রাখি, ইমেজটাকে সিলেক্ট করলাম। প্রথমত, এটা একটা লিঙ্কড ফাইল। যদি আমরা এই লিঙ্কড ফাইলে ক্লিক করি, তাহলে আমরা আরো কিছু অপশন দেখতে পাচ্ছি নিচে, এডিট অরিজিনাল, আপডেট লিঙ্ক,
go to link, relink, link from CC libraries। আমি শুধু দেখাচ্ছি, আপনারা জাস্ট অপশনগুলো খেয়াল করেন। দেন এই যে অপশনটা দেওয়া আছে, এটা বেসিক্যালি যেহেতু ফাইলটা লিঙ্কড ফাইল, এই ফাইলটা আসলে আপনার কম্পিউটার কোথা থেকে লিঙ্কড হয়েছে এই লোকেশনটা দেখাচ্ছে। আমার কম্পিউটারের ডি ড্রাইভের ইলাস্ট্রেটর রেসিপি ক্লাস, দেন ফটোস, ইন্টার্ন ফটোস, তারপরে হচ্ছে ফাইলটার যে অরিজিনাল নেম যেটা আছে সেই নেমটা দেখাচ্ছে, এবং এটা হচ্ছে ফাইলটার নেম। এটা RGB কালারের একটা ইমেজ, এবং এটার পিক্সেল হচ্ছে 72 পিক্সেল পার ইঞ্চ। দ্যাট মিনস এই ছবিটা ক্যাপচার করার ক্ষেত্রে কত পিক্সেলে ক্যাপচার করা হয়েছে এটা ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হয়েছে আপনি ইলাস্ট্রেটরে কত পিক্সেলে এটাকে ওপেন করেছেন। এই জিনিসটা বোঝার জন্য আমি এটাকে আবার ডিলিট করে দিব। এবার আমি ইমেজটাকে আবারও প্লেস করছি, প্লেস, সিলেক্ট, লিঙ্ক, প্লেস। এবার আমি ছবিটাকে ম্যানুয়ালি সিলেক্ট করছি, কতটুকু নির্দিষ্ট একটা স্পেস সিলেক্ট করছি। এবার আমি ছবিটাকে যখন ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, এবার পিপিআই দেখাচ্ছে 147। দ্যাট মিনস এই ইমেজটার সাধারণত যতটুকু পিক্সেল ছিল এতটুকু ওই পিক্সেলটা আমি এই এরিয়ার মধ্যে দেখতে চাচ্ছি। আপনারা আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু কনসেন্ট্রেট হন প্রয়োজনে। যে আপনি অ্যাকচুয়াল যে ইমেজের সাইজ সেটাকে আপনি কি করছেন, এটাকে কনজুগেটেড করে দিচ্ছেন, এটাকে মানে একটা জায়গায় জমাট বাঁধাচ্ছেন। এই জন্য এখানে পিক্সেল টা দেখাচ্ছে 147। আর আপনি যখন এটাকে শুধুমাত্র ক্লিক করেছিলেন তখন অরিজিনাল ফাইলটা ওপেন হয়েছিল, তখন আমরা 72 দেখেছিলাম। দেন অপশনটা হচ্ছে এমবেড। আমি একটু ফাস্ট, কাইন্ডলি কনসেন্ট্রেশন হলে বুঝতে পারবেন। এমবেড, এমবেড শব্দের বাংলা অর্থ একজনে বলেন। আমি শিওর যে আপনারা যারা ইলাস্ট্রেটর ইউজার তারা সবাই এমবেডটা ইউজ করেছেন, বাট হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড? ওটার সঠিক অর্থ জানি না, কিন্তু এমনি ওটার কি কাজ ওটা সম্পর্কে জানি আর কি। কি কাজটা বলেন শুনি। তার ওটা আর কি এমবেড করা যদি থাকে তাহলে আর কি ওই অন্য কোনো ইলাস্ট্রেটর ওপেন করলে তাহলে আর কি ওই ছবিটা বা ইটা কাটবে না বা দেখা যাবে। আর যদি আনএমবেড অবস্থা থাকে তাহলে ওটা দেখা যাবে না। আহ, মানে পরবর্তীতে যদি ইলাস্ট্রেটরে ওপেন করা হয় ওই ফাইল। আরেকটা আচ্ছা, স্যার, এটা যদি মানে কোনো প্রিন্ট করা হয়, এটা আর ফিরে যাবে না, প্রিন্ট করা হলে সেটা আর ফিরে যাবে না এমবেড করার পরে। এমবেড অর্থ হচ্ছে স্থাপন করা, প্রতিস্থাপন করা, হ্যাঁ বা হ্যাঁ এটা অনেক কিছু। এমবেড শব্দের অর্থ হচ্ছে কে বলেছেন? ভাই আমি বলছি। আমি বলতে আপনার নাম তো প্রথমে এক্স দিয়ে, সেই জন্য কনফিউজড হয়ে যাচ্ছি। নামটা আপনি যদি নিজে উচ্চারণ করেন সহজ হয়। সজিবুল, এক্স দিয়ে নাম। জিয়াউল। জিয়াউল, এক্স কেন? শি জিনপিং এর নামের সাথে কেমন যেন একটা মিল আছে। আচ্ছা, এমবেড শব্দটা হ্যাঁ, একজন বলেছিলেন যে স্থাপন করা। অ্যাকচুয়ালি এমবেড মানে হচ্ছে আর একটা সমার্থক শব্দ বলি সেট করা। এখন এই ইমেজটা লিঙ্কড হিসাবে আছে, আমরা বলেছিলাম ইমেজটা লিঙ্ক হিসাবে আছে, তার মানে এটা অ্যাকচুয়াল কোনো ইমেজ নয়। এটা কি? এই ইমেজটা হচ্ছে আপনার কম্পিউটারের যে ইমেজটা যেখান থেকে আমরা এই ইমেজটা এনেছি ওইটার সাথে একটা লিঙ্ক করা। যদি আমরা এই ইমেজটা এখান থেকে, ধরেন আমি কাট করে নিচ্ছি, কাট করে এটাকে বের করে নিচ্ছি, পেস্ট। এবার যদি আমরা ইলাস্ট্রেটরে যাই তাহলে কি দেখাচ্ছে? সাম ফাইলস আর মিসিং অর মডিফাইড ইন দ্য লিঙ্কস প্যানেল। ইন দ্য লিঙ্কস প্যানেল, উড ইউ লাইক টু আপডেট দেন নাও? কি বলছে? আমি যদি নো প্রেস করি তাহলে কি দেখাচ্ছে? তার মানে এই ফাইলটা তখনও থাকছে। যদি আমি ইয়েস প্রেস করতাম, পার্টটা আপডেট হয়ে যেত। এখানে খেয়াল করছেন এমবেড এবং এডিট অরিজিনাল এই দুইটা অপশন নো প্রেস করার কারণে অফ হয়ে গিয়েছে। আমি ইমেজটাকে আবারও আনবো, কারণ ইমেজ ট্রেসিং খুবই গুরুত্বপূর্ণ। প্লেস, লিঙ্ক ফাইল, প্লিজ, সরি। ওকে, অ্যাকচুয়ালি এই লিঙ্কড ফাইল কেন ব্যবহার করা হয়, বা এমবেড ফাইল কেন ব্যবহার করা হয়, বা আনএমবেড ফাইল কেন ব্যবহার করা হয়, এটা থিওরিটিক্যালি একবার শুনেন।
ধরেন আপনি আপনি ওয়ার্কের সাথে কাজ করছেন, ওয়ার্কারের সাথে, আপনার সাথে আরো একজন কাজ করছে যার বাড়ি হচ্ছে ইন্ডিয়ায়, বা আপনি ইউএস এর কোনো সহকর্মীর সাথে কাজ করছেন, পার্টনার হিসেবে কাজ করছেন। তো সে আপনাকে বললো যে আপনি কিছু ইমেজ ট্রেস করার জন্য ইলাস্ট্রেটর ফাইল হিসেবে আপনি আমাকে পাঠান। কিছু ইমেজ আপনি ডাউনলোড করেছেন এবং আপনি হয়তো 50% ইমেজ ট্রেসেস কাজ করেছেন, বা ইমেজটাকে এখানে সেট করেছেন। দেন আপনি কিছু একটা টেক্সট, সিম্পল কাজগুলো আপনি করে রেখেছেন। আমি যদি একটু টেক্সট গুলো চেঞ্জ করে নিই, একটু সময় লাগবে। ওকে, তার মানে ইমেজও আছে আর সেক্ষেত্রে টেক্সটও আছে। এবার আপনি ইমেজ এবং টেক্সট দুটা যে অবস্থায় আছে, এই অবস্থায় আপনি ইলাস্ট্রেটর ফাইল হিসেবে তাকে এক্সপোর্ট করতে চাচ্ছেন, তার কাছে মেল করতে যাচ্ছেন। যদি এই অবস্থায় ইলাস্ট্রেটরটা, এই ইমেজটা কি হিসাবে আছে, লিংক হিসাবে আছে, সরি, হ্যাঁ, ইমেজটা লিংক হিসাবে আছে, এবং টেক্সটটা যেই যেই ফন্ট ইউজ করেছেন, যে প্লেস ইউজ করেছেন, ঠিক সেম জায়গাতেই তার কাছে আবার ফাইলটা পাঠাতে যাচ্ছেন, ইলাস্ট্রেটর ফাইল পাঠাবেন। তাহলে আপনি কিভাবে পাঠাবেন? তো আমি আমি আমার আবারও বলছি, এটা লিঙ্কড ফাইল হিসাবে এমবেড করা মানে হচ্ছে, যখন আমি এমবেড করব তার মানে হচ্ছে এটা তখন আর লিঙ্কড ফাইল থাকবে না। মাইন্ড ইট, যখন আমি এমবেড করছি, এমবেডে যখন আমি ক্লিক করব তখন এই লিঙ্কড ফাইল শব্দটা থাকবে না। কিন্তু যদি আমি এই লিঙ্কড ফাইল হিসাবে এই ট্যাক্স সহ এবং যেই ফ্রন্টটা আমি এখানে ব্যবহার করেছি, ধরেন সামথিং এলস, যেই ফ্রন্টটা ইউজ করেছি, সেই সেম ফ্রন্ট এবং সেম লোকেশন আপনি আপনার কোয়ার্কার কাছে কিভাবে পাঠাবেন? স্যার আমরা তো সিএমএস দিয়ে পাঠাই দিই এই ধরেন আমি এটাকে কোথাও সেভ করলাম, ধরেন এখানেই এটা নাম দিলাম প্যাকে, সেভ করলাম। ওকে, যদি আবার আমি ফাইলে যাই, প্যাকেজিং লিখলাম, এই ফাইলটাকে যদি আমি সেন্ড করি তাহলে কি ইমেজটা যাবে এবং টেক্সট গুলো যাবে? না, স্যার না, যাবে যাবে না না, তো, স্যার একটা যাবে না। লিংক করা ছিল। এর কারণটা কি? এটা লিংক করা ছিল। কিন্তু যদি আপনি এমবেড করে পাঠান তাহলে আবার সে সেম কাজটাই পাচ্ছে, হয়তো এইভাবেই প্রজেক্ট ফাইলটা পাবে। এই ক্ষেত্রে যেটা করা হয় যে আপনি আপনার কোয়ার্কারের কাছে যদি কোনো ফাইল লিঙ্কড ফাইল হিসেবে পাঠাতে চান এবং সেম ফ্রন্ট, সেম ডিজাইন, সেম অল এভরিথিং যেভাবে দেওয়া আছে এভাবেই আপনি আপনার কোয়ার্কার কাছে পাঠাবেন, তাহলে সেক্ষেত্রে ইলাস্ট্রেটর 2015 ভার্সন থেকে যেটা শুরু হয়েছে, এটাকে বলা হয় প্যাকেজিং। প্যাকেজিং, যদি আমরা প্যাকেজিং এ ক্লিক করি, কি লিখে আসতেছে? ডকুমেন্ট মাস্ট বি সেভড বিফোর কন্টিনিউইং। আমি যদি সেভ এ ক্লিক করি তাহলে কি আসতেছে? প্যাকেজ। আচ্ছা, প্যাকেজের পরে লোকেশন, আপনি কোথাও এটা সেভ করেছেন, কোথায় সেভ করেছেন এবং এটার নাম দিবেন, সে কি নামে সেভ করেছেন। এবং এখানে কিছু অপশন আছে, খেয়াল করেন অপশনস। কপি লিঙ্কস, যেই লিঙ্কটা আপনি ব্যবহার করেছেন এই লিঙ্কটা কপি থাকবে। কপি ফ্রন্ট, যে ফ্রন্টটা আপনি ব্যবহার করেছেন সেই ফ্রন্টটা, শব্দ করছেন কেন? মাইকটা অফ করে দেন কাইন্ডলি। সেই ফ্রন্ট পাচ্ছেন, এবং একই সাথে আপনার কম্পিউটারের কোথা থেকে কিভাবে এটা ব্যবহার করা হয়েছিল। ধরেন আপনি আপনার কোয়ার্কারের সাথে কম্পিউটার অ্যাক্সেস বিনিময় করেন, প্রয়োজনে আপনার কম্পিউটারে সে অ্যাক্সেস নেয়, আপনার কম্পিউটারে সে অ্যাক্সেস নেয়, অথবা আপনার কম্পিউটারের যেই ফাইল স্টোরেজ এরিয়া এবং তার কম্পিউটারের ফাইল স্টোরেজ এরিয়া, আপনি যদি ডিজাইন ইন্ডাস্ট্রিতে জব করতে চান এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে, কারণ আপনার যে কম্পিউটারটা ইউজ করছেন সেটা আপনার নয়, সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের। এখন আপনার প্রতিষ্ঠানে আপনাকে আলাদা আলাদা করে ফাইল দেওয়া আছে, যে এখানে এখানে আপনি এই ফাইলগুলো সেভ করবেন, এখানে আপনি এই ফাইলগুলো সেভ করবেন। তো এইটাকে এই কমপ্লিট যে প্যাকেজ, যে ইমেজ, ফটোস, ফটোস, টেক্সট, ডিজাইন, ড্রয়িং, লিঙ্ক ফাইল, অল এভরিথিং সেম টু সেম যদি আপনি মেইলিং করতে চান তাহলে সেটাকে আমরা প্যাকেজিং করব। তাহলে প্যাকেজ করার জন্য প্রথমে এটাকে সেভ করতে হবে, সেভ করার পরে আপনি কোথায় লোকেশন সেট করলেন, ফাইল ফোল্ডার নাম দিলেন, এবং এখানে আপনি যদি বলেন যে কপি লিঙ্কসটাকে যদি আমি অফ করে দিই
তাহলে কি হচ্ছে, এবার যদি আমি প্যাকেজিং এ যাই তাহলে কিন্তু সে ওই লিঙ্ক ফাইলটা পাবে না। বা আমি যদি কপি ফ্রন্ট, যে ফ্রন্টটা ইউজ করেছি সেই ফ্রন্টটা যদি আমি এখান থেকে যদি এটা আনচেক করে দিই, তখন তার কাছে শুধুমাত্র এরিয়াল যে ডিফল্ট যেই ফ্রন্টটা আছে সেই ফ্রন্টটা পাবে। তাহলে আমরা সবগুলোকে চেক রেখেই প্যাকেজিং করি। এখানে আরেকটা অ্যালার্মিং আছে। অ্যালার্মিংটা হচ্ছে যদি আপনি কোনো ফ্রন্ট যেটা পেইড ফ্রন্ট হয় বা কোনো ইমেজ যদি পেজ ইমেজ হয়, আপনারা কাইন্ডলি একটু পড়বেন, পেইড ইমেজ হয় তাহলে সেক্ষেত্রে এটা কপি হবে না। পেইড যদি হয়, যেটা কপিরাইটের বাইরে যদি যায় তাহলে সেটা হবে না। আমরা ওকে ক্লিক করছি, ওকে ক্লিক করার পরেই তার মানে এটা প্যাকেজিং হয়ে গেছে। এবার যদি শো প্যাকেজে ক্লিক করি তাহলে কি কি জিনিস দেখাচ্ছে, তার মানে আমরা নাম দিয়েছিলাম প্যাকেজ ফোল্ডার। এবার কি কি অপশন দেখাচ্ছে, কি কি ফ্রন্ট ব্যবহার করেছি, যে ফ্রন্টটা আমি ব্যবহার করেছিলাম এই ফ্রন্টটার জন্য আলাদা একটা লিঙ্ক দেওয়া আছে। যদি আপনার কম্পিউটারে যাকে আপনি পাঠাচ্ছেন তার কম্পিউটারে যদি সেই ফ্রন্টটা না থাকে, সে চাইলে এটাকে ইনস্টল করতে পারবে ফার্স্টলি। সেকেন্ডলি, লিঙ্ক, আপনি যে লিঙ্কটা ব্যবহার করেছিলেন, যে ইমেজের লিঙ্কটা ব্যবহার করেছেন সেই ইমেজটা আলাদা পাচ্ছে সে। দেন প্যাকেজিং রিপোর্ট, রিপোর্টে কি বলছে, আপনার কম্পিউটারের কোথায়, কিভাবে, কখন, কি রেজুলেশন, অল ডিটেলস সে পাবে। প্যাকেজ রিপোর্ট, ডকুমেন্ট নেম, কালার মোড, কালার প্রোফাইল, রোলার ইউনিট, কি ধরনের রোলার ইউনিট ব্যবহার করেছিলেন, পিক্সেল বেসড, আর্টবোর্ড ডাইমেনশন, কতটুকু আর্টবোর্ডের মধ্যে আপনি কাজটা করছিলেন, অল ডিটেলস। হাইলাইটেড সাবটাইটেলস অফ অফ, missing fronts none, fronts and name, embedded fonts none, missing links none, then link image কোথায় ছিল আমার কম্পিউটারে, ডি ড্রাইভে, ইলাস্ট্রেটর, রেসিপি ক্লাস, এবং যে ফাইলটা ব্যবহার করেছি এই ফাইলটার নেম, এবং বিস অফ পিক্সেল 24 চ্যানেল, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। এবং সাইজ, ডাইমেনশন, রেজুলেশন, অল এভরিথিং, এটার জন্য থিওরিটিক্যালি যতটুকু ডাটার প্রয়োজন সবগুলো ডাটা সে এখান থেকে পাচ্ছে। এবং একই সাথে সে ইলাস্ট্রেটর ফাইলটাও পাচ্ছে। কোন ইলাস্ট্রেটর ফাইলটা পাচ্ছে, এখানে যে ফাইলটা আছে ঠিক সেম ফাইলটাই সে ওখানে পাচ্ছে। এই অবধি বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি ক্লাস শেষ করব। না স্যার, বুঝতে পারছি স্যার। আমার একটা আপনারা প্রশ্ন প্যাকেজিং ছিল এর ভাইয়া। কাজ, জি নিঃসন্দেহে। মেইনলি ওপেন আর প্লেস এই দুইটার মধ্যে তফাৎটা কি মেইনলি? আমরা তো ওপেনে যাইনি, ওপেনে যদি আমরা যখন ওপেন যাব তখন আমি ওপেন এবং প্লেস এর মধ্যে ডিফারেন্সটা বোঝাবো। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওপেনটা যে আগে প্লেসটা, যেমন প্লেস এর ক্ষেত্রে যখন আমরা ইমেজটাকে প্লেস করেছি তখন যে অপশন গুলো দেখাচ্ছে এখানে আমি প্রতিটা অপশনই আমাকে এক্সপ্লেন করতে হবে। যেমন এমবেড কি, অরিজিনাল ইমেজ ট্রেস এর ক্ষেত্রে কি বোঝায়, মাস্কিং কেন করা হয়, ক্রপিং ইমেজ কি, প্রতিটা বিষয়ে আমাকে এক্সপ্লেন করতে হবে। দেন আমি ওপেন ফাইলে যাব। এবং ওপেন ফাইলটা যখন আমি বুঝবো তখন ওপেন এবং প্লেস এর মধ্যে ডিফারেন্সটা কি সেটাও আমরা বুঝে যাবো ইনশাল্লাহ। প্যাকেজিং নিয়ে আপনার পরীক্ষা কোশ্চেন আসবে যে আপনাকে একটা ডিজাইন, একটা পেজ দেওয়া থাকবে যেখানে একটা লিঙ্ক ফাইল থাকবে, কিছু ট্যাক্স দেওয়া থাকবে এবং বলা হবে যে আপনি একটা ফাইল ইলাস্ট্রেটরে ইম্পোর্ট করেন, ইম্পোর্টকৃত ফাইলটাকে আপনি প্যাকেজিং করেন, প্যাকেজিং এর মধ্যে একটা নাম দেন এবং একটা নিজস্ব ড্রাইভে সেভ করেন। পরীক্ষার মধ্যে প্র্যাকটিক্যাল কোশ্চেনটা এইভাবে হবে যে বলা হবে যে এইটাকে আপনি প্যাকেজিং করেন, প্যাকেজিং করার পরে এই ড্রাইভে সেভ করেন, এই নামে সেভ করেন, এবং আমরা যেই চেক আনচেক করেছি, কপি লিঙ্ক গুলো চেক করেছি, কপি লিঙ্ক গুলো চাইলে আনচেক করতে পারি। তখন হয়তো পরীক্ষা খাতে বলা থাকবে যে আপনি ফ্রন্টটাকে আনচেক করে রাখেন বা ক্রিয়েট রিপোর্ট। রিপোর্ট বলতে আমরা যে যে ফাইলের ফোল্ডারের যে ডিটেলস, ওই ডিটেলসটা হয়তো আপনি নিতে যাচ্ছেন না, তো ঠিক আছে এটা আনচেক করে রাখেন। কিন্তু পরীক্ষায় এইভাবে এইটা নিয়ে একটা কোশ্চেন থাকবে। বা আপনি আপনি যদি লোকেশন চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে লোকেশন চেঞ্জ করতে পারবেন। নিজেরা ট্রাই করলে একটু বুঝে যাবেন বিষয়টা কি। কারো কোনো প্রশ্ন? স্যার প্যাকেজিং এর মাধ্যমে তো মানে আমরা যদি কারোর সাথে শেয়ার করি তাহলে তো মানে কোনো আমার ডাটা চুরি হওয়ার বা কোনো অন্য ডাটা চুরি হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। আচ্ছা ভাইয়া, আমার আসলে প্রবলেম না, মানে যে ক্লাসগুলো রেকর্ড করা হইতেছে, যেমন আজকের ক্লাসটা রেকর্ড করা হইতেছে, তো আমরা যখন এগুলো প্র্যাকটিস করব, চেক করব,
তখন হুম। ভিডিওটা যদি আমাদেরকে কুইকলি দেওয়া হয় তখন আমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে এটা সলভ করতে নিজেরা সলভ করতে একটু হেল্প হয় আর কি। তো ভিডিওটা আচ্ছা যদি আচ্ছা। একটু কুইক আপডেট করা যায় তো ভালোই তো। আসলে এইটা ইউটিউবে আপলোড করে আরেকজন, আপনারা যার সাথে যে ভদ্রলোকের সাথে কথা বলেছেন কাজী নিশাত সাহেব, উনি আপডেট করেন। তো যার কারণে আমি হয়তো যেমন এটা কিন্তু সেভ হচ্ছে, রেকর্ডেড ভিডিওটা আমাদের যেহেতু জুমটা পেইড, এটা অটোমেটিকলি ওখানে ক্লাউডে সেভ হচ্ছে, উনি ওখান থেকে নিয়ে তারপরে এটাকে ইউটিউবে আপলোড দেন। যেহেতু কাজটা ভিন্ন একজনে করেন, সেজন্য আমার নিয়ন্ত্রণের বাইরে এটা। তারপরেও যেহেতু আপনারা বলেছেন, আমি আজকে কথা বলবো ওনাদের সাথে যে as soon as possible যেন ভিডিওটা আপলোড হয়, রাতের মধ্যে আপলোড হলেই সবচেয়ে সহজ হয়। জি, আর কিছু বলবেন কেউ? হ্যালো। স্যার আমরা যে প্যাকেজিং করে পাঠাবো, এখন যে একটা লিংক আমি প্যাকেজিং করে পাঠালাম আপনাকে, এখন আমার কম্পিউটার থেকে আমি ছবিটা ডিলিট করে দিলাম, তখন কি উনি কোনো পাবে সমস্যা ওটা? হবে না। হুম, কোনো সমস্যা হবে না। আর কিছু প্রশ্ন, আর কেউ কোনো প্রশ্ন? এই আপনার ক্লাস না থেকে স্যার, আর যদি, কোশ্চেন নাই। জি, ক্লাস থেকে যদি নতুন কিছু শিখেন তাহলে সেটাই আমার ক্রেডিট। এবং আপনাদের ক্লাসগুলো করানোর উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা ইলাস্ট্রেটর সম্পর্কে ডিপলি জানেন, আরো ডিপলি জানেন, যেন আপনি প্র্যাকটিক্যাল কাজ করার সময় আপনি নিজের হেল্পিংটা নিজেই করতে পারেন। এবং হোপফুলি আজকে তো আপনাদের 4th ক্লাস, তাই না? 4th জি স্যার। ক্লাস। জি যদি স্যার। 16তম ক্লাস জি অব্দি স্যার। থাকেন, আপনি ইলাস্ট্রেটর সম্পর্কে সবকিছুই জানবেন। আর যদি আপনি 22তম বা 23তম ক্লাস অব্দি থাকেন, তাহলে আপনার সার্টিফিকেশন এবং অন্যান্য ডিটেলস সবগুলো সম্পর্কে। এবং এবং আরেকটা বিষয় হচ্ছে, যারা ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে ভালোভাবে জানবেন, তাদের আফটার এফেক্টস শিখার জন্য সময় লাগবে হচ্ছে 30 দিন। আর যারা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা, আফটার এফেক্টস সফটওয়্যারটাকে ভালো করে জানবেন, তাদের জন্য প্রিমিয়ার প্রো হচ্ছে 2 উইকস এর বিষয়। কারণ অ্যাডোবের সবগুলো সফটওয়্যারের মৌলিক কাঠামোগত বিষয়গুলো একই রকম, শুধু আউটপুটের উপর বেসিস করে কিছু কিছু ফরম্যাটের চেঞ্জ। যেমন আপনারা এখানে টুল পাচ্ছেন, যে টুলগুলো পাচ্ছেন এগুলো আপনার আফটার এফেক্টসে পাবেন। এখানে ট্যাক্স নিয়ে যেগুলো বলা আছে এগুলো আপনারা পাবেন। ট্রান্সফর্ম প্যানেলে যা আছে ওইগুলো আপনার আফটার এফেক্টসে পাবেন। সেম এইগুলোই আবার প্রিমিয়ার করতে পাবেন, এগুলোই আবার আপনারা ফটোশপে পাচ্ছেন। বিভিন্নটা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় কাজে লাগে, কিন্তু বেসিক বিষয়গুলো প্রায় একই রকম। যেমন ইমেজের ইমেজ ইম্পোর্ট করা বা ইলাস্ট্রেটর ফাইলটাকে আফটার এফেক্টস এ নিয়ে যাওয়ার প্রসিডিউরটা কিন্তু প্রায় কাছাকাছি। যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আসলে আমাদের ক্লাসে এর আগের বেসে ক্লাসের ডিউরেশন ছিল অনেক বেশি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টাও ছিল। আমার ব্যস্ততাটা একটু বেড়ে গেছে, যার কারণে আপনাদের ক্লাসটা 1 ঘন্টার মধ্যেই শেষ করতে হয়। কালকের ক্লাসটা একটু লং টাইম ধরে হবে, কারণ কালকে আমার যথেষ্ট সময় থাকবে। আগামীকালকে আমরা কথা বলছি কিন্তু ওপেন অর ইম্পোর্ট ইমেজ, প্লেস অ্যাসেট ইন এন ইলাস্ট্রেটেড ডকুমেন্ট, আমরা আসলে এটা নিয়ে কথা বলছি। খেয়াল করেন, এখানে কিন্তু সিলেবাসে এমবেডিং, লিঙ্কিং, কপিং এন্ড পেস্টিং বিষয়গুলো কিন্তু আছে। খেয়াল করেছেন? হ্যাঁ, বিষয়গুলো আছে। তার মানে আমরা নেক্সট ক্লাসে আহ ওপেন এবং এগুলোর রিয়েলিস্টিক ইউজ, একই সাথে কালার সোয়াচেস এবং গ্রেডিয়েন্ট নিয়েও কথা বলবো। নেক্সট ক্লাসটা প্রায় 2 ঘন্টা সময় ধরে হবে, আরো স্লো ক্লাস হবে ইনশাল্লাহ। যদি কেউ কোনো কিছু না বলেন তাহলে আমরা আজকের ক্লাস শেষ করব। আশা করি অল্প সময়ের মধ্যে অনেক তথ্য পেয়েছেন। ইনশাআল্লাহ। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম আলাইকুম।